হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। জিডিএস এর তরফ থেকে সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে। তোমরা অনেকেই আছো জিডিএস এ তোমরা কাজ করতে চাও, কিন্তু বিভিন্ন অসুবিধার জন্য তোমরা এখানে সিলেকশন পাও না, অর্থাৎ তোমাদের যেহেতু পার্সেন্টেজ অফ নাম্বার কম থাকে সেই জন্য তোমাদের কিন্তু সিলেকশন হয় না এবং আবেদন করতে গিয়েও ব্যর্থ হচ্ছ। আবার অনেকে আছে তাদের ক্লাস 10-এ ভালো নাম্বার আছে কিন্তু তারা সিলেকশন পাচ্ছ না। তো এই সব নিয়ে জিডিএস এর তরফ থেকে সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং সেই নোটিফিকেশনের যে আপডেটটি এসেছে সেই আপডেটটি তোমাদের কাছে আমি বিস্তারিতভাবে তুলে ধরবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমাদের জন্য এই ভিডিওতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়ন অর্থাৎ AIGDSU তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে। কবে প্রকাশিত করা হয়েছে? 28/5/2025 এইটা কিন্তু প্রকাশিত করা হয়েছে। এখানে সাবজেক্টে কি বলা হচ্ছে দেখো, প্রপোজাল ফর মডিফিকেশন ইন জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট প্রসেস, ইন্ট্রোডাকশন অফ স্ক্রিনিং টেস্ট আফটার সিলেকশন। অর্থাৎ তোমাদের সিলেকশনের পর একটি স্ক্রিনিং টেস্টের কিন্তু কথা বলা হচ্ছে এই নোটিফিকেশনে। অর্থাৎ তোমরা জানো এখানে সম্পূর্ণ নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশন করা হয় এবং সেই সিলেকশনের পর যাতে তোমাদের একটি স্ক্রিনিং টেস্ট নেওয়া হয়, অর্থাৎ তোমাদের যাতে একটি MCQ পরীক্ষা নেওয়া হয়, সেই বিষয়ে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে। আমি এর বিষয়ে বিস্তারিত আলোচনায় আসবো। তার আগে আমি বলে রাখি তোমাদের এই 2025-এ জানুয়ারি নোটিফিকেশন অনুযায়ী, অর্থাৎ জানুয়ারি 2025-এ যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল তার অলরেডি কিন্তু 3খানা মেরিট লিস্ট কিন্তু অলরেডি প্রকাশিত করা হয়ে গেছে। এরপর তোমাদের আরো দুটো যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত করা হবে এবং এরপরে তোমাদের আবার কবে জিডিএস এর তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন প্রকাশিত করা হবে সেটা হচ্ছে জুলাই মাস করে আবার কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করা হবে এবং সেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এই ইনফরমেশনটা আমি তোমাদের কাছে দিয়ে রাখলাম। এরপর আসে এই নোটিফিকেশন নিয়ে, যেখানে কি বলা হচ্ছে দেখো, দিস ইউনিয়ন সাবমিটস দ্য ফলোইং প্রপোজাল for improving the GDS online engagement process to ensure better recruitment standard and service efficiency across the department। অর্থাৎ ইউনিয়নের তরফ থেকে কিছু প্রপোজাল কিন্তু জিডিএস কে সাবমিট করা হয়েছে, যেখানে কি বলা হয়েছে এই যে জিডিএস রিক্রুটমেন্ট প্রসেস সেটা যাতে আরো ভালোভাবে করা যায় সেই জন্য কিন্তু বেশ কিছু প্রপোজাল কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট প্রসেস, এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যাতে কোনো রকম জালিয়াতি না হয় তার জন্য স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাতে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করা হয় সেই বিষয়ে কিন্তু বেশ কিছু প্রপোজাল জিডিএস কে দেওয়া হয়েছে। যেখানে কি বলা হচ্ছে দেখো, at present the selection process does not have any mechanism to access the basic competence of candidate. We propose the introduction of a screening test। অর্থাৎ এখন যে রিক্রুটমেন্ট প্রসেসে চলছে সেখানে কিন্তু কোনো রকম ভাবে কোনো ক্যান্ডিডেটকে কিন্তু যাচাই করা হচ্ছে না তারা আদৌ এই কাজটি করতে পারবে কি পারবে না, সেই ব্যাপারে কিন্তু কোনো রকম চেক করা হচ্ছে না ক্যান্ডিডেটদের। সেই জন্য বলা হচ্ছে এই যে সিলেকশন প্রসেসটা আছে সেখানে যাতে একটি স্ক্রিনিং টেস্ট নেওয়া হয়, অর্থাৎ তোমাদের যাতে একটি MCQ টাইপের একটা এক্সাম নেওয়া হয় সেই ব্যাপারে কিন্তু প্রপোজাল দেওয়া হয়েছে। আর এই এক্সামটা কখন হবে না, যখন তোমাদের সিলেকশন হয়ে যাবে তারপর তোমাদের কিন্তু এই স্ক্রিনিং টেস্টটা নেওয়া হবে, যেখানে 50 নম্বরে তোমাদের কিন্তু এটি স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে, যেখানে তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া হবে। অর্থাৎ এই প্রপোজালটা কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এখানে কি বলছে দেখো, টু বি কন্ডাক্টেড ফর সিলেক্টেড ক্যান্ডিডেটস বিফোর ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ ফাইনাল অ্যাপয়েন্টমেন্টের আগে তোমাদের কিন্তু এই পরীক্ষাটি হবে, অর্থাৎ তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হতো তখন যাতে এই এক্সামটি তোমাদের নেওয়া হয় তার জন্য কিন্তু বলা হচ্ছে। এবং এরপর যেটা বলা হচ্ছে, দিস উইল এনশিওর মিনিমাম স্ট্যান্ডার্ড অফ অ্যাপটিটিউড অ্যামং দ্য ইনকামিং জিডিএস। অর্থাৎ এই যে মিনিমাম একটি অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে যেটা ইনকামিং জিডিএস যে রিক্রুটমেন্ট প্রসেস আসবে সেখানে যাতে অ্যাপ্লাই করা হয় সেই জন্য কিন্তু বলা হয়েছে। এবং এরপর আলো বলা হচ্ছে, উই অলসো প্রপোজ আপগ্রেডিং দ্য মিনিমাম কোয়ালিফিকেশন। অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশনটাকে আপগ্রেড করতে বলছে, যেটা হচ্ছে জিডিএস এঙ্গেজমেন্ট টু 10+2। এখানে একটা কথা বলে রাখি, এই যে নোটিফিকেশনের মাধ্যমে বলা হচ্ছে না, এখানে এবার থেকে মিনিমাম যোগ্যতা করা হবে ক্লাস 12 পাস। অর্থাৎ শুধুমাত্র যারা ক্লাস 12 পাস করেছো তারা এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের আমি একটা কথা বলছি, এতদিন কি ছিল, ক্লাস 10 পাস করে তোমরা জিডিএস এ আবেদন করতে পারছিলে। এবার যারা জিডিএস এ সিলেকশন পাচ্ছিলে, জিডিএস থেকে তারা প্রমোশন ভিত্তিক কোথায় যাচ্ছিলে না, MTS এ। এবার আসি আমি MTS সিলেকশনের প্রসেসের মধ্যে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যখন MTS পরীক্ষাগুলো হয় সেই MTS পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে মিনিমাম যোগ্যতা কি থাকে, ক্লাস 10 পাস। অর্থাৎ ক্লাস 10 পাস করলেই তোমরা তখন MTS আবেদন করতে পারতে। তো এবার তোমরাই বলো, যদি MTS পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে মিনিমাম যোগ্যতা যদি ক্লাস 10 পাস হয়ে থাকে, সেক্ষেত্রে ক্লাস 12 যোগ্যতা দিয়ে জিডিএস এ আবেদন করাটা কতটা বাঞ্ছনীয় যুক্তি সেটা তোমরাই বলবে কমেন্ট সেকশনে। কারণ কি জন্য বলছি, কারণ তোমরা ক্লাস 12 দিয়ে জিডিএস এ আবেদন করলে
তোমরা হয়তো সিলেকশনও পেলে, তারপর তোমরা যখন আবার এমটিএস এর জন্য বসবে পরীক্ষাতে, সেক্ষেত্রে সেই এমটিএস পোস্টের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার ক্ষেত্রে কি যোগ্যতা প্রয়োজন? ক্লাস 10 যোগ্যতা প্রয়োজন। এবং এমটিএস এর থেকে লোয়ার ক্যাটাগরি একটি পোস্ট জিডিএস, সেখানে আবেদন করার ক্ষেত্রে কি যোগ্যতা প্রয়োজন হচ্ছে? ক্লাস 12 যোগ্যতা। এটা আদৌ বাঞ্ছনীয় নয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এই বিষয়ে বলবে। কিন্তু আমার যেটা মনে হয়, এই যে মিনিমাম যোগ্যতা আছে সেটাকে ক্লাস 10 রেখে পুরো যে রিক্রুটমেন্ট প্রসেসটা আছে সেটাকে একটি পরীক্ষার মাধ্যমে কন্ডাক্ট করলে সবথেকে ভালো হয়। বাকিটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এই বিষয়ে। এরপর কি বলা হচ্ছে দেখো, উই অলসো রেকমেন্ডেড সাম ওয়েটেজ অফ প্রেফারেন্স ফর লোকাল ক্যান্ডিডেটস। অর্থাৎ এরপর থেকে কি করা হবে না, লোকাল ক্যান্ডিডেটদের কিন্তু ওয়েটেজ বেশি দেওয়া হবে এবং প্রেফারেন্স দেওয়া হবে। অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছো, যখন তোমরা ওয়েস্ট বেঙ্গলে আবেদন করবে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের কিন্তু সবাইকার আগে প্রেফারেন্স দেওয়া হবে। এর আগে কি হচ্ছিল না, যেহেতু এটা ওপেন রিক্রুটমেন্ট ছিল, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের অনেক বাইরের প্রার্থীরা আবেদন করে দিচ্ছিল। অর্থাৎ পাঞ্জাব, বিহার সহ আদার্স যতগুলো স্টেট আছে সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলে আবেদন করে দিচ্ছিল এবং তাদের নাম্বার অফ পার্সেন্টেজ যেহেতু বেশি, তারা সিলেকশন পেয়ে যাচ্ছিল। এবার থেকে কি হবে না, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদেরই সবাইকার আগে প্রেফারেন্স দেওয়া হবে। একই রকম ভাবে আসামের প্রার্থীদেরও আসামে আবেদন করার ক্ষেত্রে সবাইকার আগে প্রেফারেন্স দেওয়া হবে। ত্রিপুরার প্রার্থীদেরও ত্রিপুরাতে আবেদন করার ক্ষেত্রে সবাইকার আগে প্রেফারেন্স দেওয়া হবে। এটা কিন্তু খুব ভালো একটি ব্যাপার, যেটা আগে ছিল না। এরপর বলা হচ্ছে পার্টিকুলারলি দোজ এডুকেটেড আন্ডার দ্য সেম স্টেট বোর্ড অ্যান্ড হ্যাভিং লং টার্ম রেসিডেন্স ইন দ্য এরিয়া। আমি অলরেডি বললাম, অর্থাৎ এডুকেশন থেকে শুরু করে রেসিডেন্ট থেকে শুরু করে যে স্টেট থেকে আবেদন করবে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। এরপর বলা হচ্ছে দিস উইল ইমপ্রুভ লোকাল ল্যাঙ্গুয়েজ। অলরেডি তোমরা জানো, মানে স্টেট ওয়াইজ লোকাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে আবেদন করো, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যেহেতু লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা, সেটা তোমাদের জানতেই হবে, তবে তোমরা ওয়েস্ট বেঙ্গল আবেদন করতে পারবে এবং সেই হিসেবে তোমাদের প্রেফারেন্সও কিন্তু দেওয়া হবে। এবং এরপর বলা হয়েছে উই সাজেস্ট এ 3 স্টেজ ফেজড ইমপ্লিমেন্টেশন। ফার্স্ট নর্মাল অনলাইন অ্যাপ্লিকেশন, দেন শর্ট লিস্টিং, সেকেন্ড হচ্ছে স্ক্রিনিং টেস্ট। অর্থাৎ তোমরা যখন আবেদন করলে নাম্বারের ভিত্তিতে তোমাদের শর্ট লিস্টেড করা হলো, তারপর তোমাদের স্ক্রিনিং টেস্ট নিয়ে, অর্থাৎ যাদের যাদের ভালো র্যাঙ্ক আসবে, টপ র্যাঙ্ক ক্যান্ডিডেটদের কিন্তু সিলেকশন করা হবে এবং ফাইনাল যেটা সিলেকশন থাকছে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং স্ক্রিনিং টেস্ট রেজাল্টের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। অর্থাৎ তোমরা আবেদন করলে ফার্স্ট স্টেপে, তারপর তোমাদের শর্ট লিস্টেড করা হলো সেকেন্ড স্টেপে, তারপর তোমাদের থার্ড স্টেপে হচ্ছে পরীক্ষা নেওয়া হলো, অর্থাৎ স্ক্রিনিং টেস্ট নেওয়া হলো। এই স্ক্রিনিং টেস্টে যাদের র্যাঙ্ক ভালো আসবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করে কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এই স্টেপগুলোকে কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে উই প্রসেস উড হেল্প ফিল্টার আউট নন সিরিয়াস অ্যাপ্লিকেন্টস ফ্রম দ্য লাক অফ অ্যাপ্লিকেশন রিসিভড ইন এভরি সার্কেল। তোমরা জানো যে প্রতিটি সার্কেল থেকে জিডিএস এ প্রায় লাখের উপর আবেদনপত্র জমা পড়ে, যেখানে অনেক নন সিরিয়াস ক্যান্ডিডেট থাকে, অর্থাৎ অনেক ফেক ক্যান্ডিডেট থাকে যারা কি করে 100% মার্কস দিয়ে আবেদন করে দেয়। সেই ফেক এবং সেই নন সিরিয়াস ক্যান্ডিডেট গুলোকে খুব ভালোভাবে যাতে বাছাই করা যায় এবং স্বচ্ছ একটা নিয়োগ প্রক্রিয়া যাতে কন্ডাক্ট করা যায়, তার জন্য কিন্তু এই যে নতুন নিয়মগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে বলা হয়েছে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো এখানে যে সমস্ত প্রপোজালগুলো নিয়ে আসা হয়েছে, সেখানে প্রত্যেকটা প্রপোজালে ঠিক আছে। একমাত্র যে প্রপোজালটা সব থেকে খারাপ লেগেছে সেটা হচ্ছে ক্লাস 12 মিনিমাম কোয়ালিফিকেশন করে দেওয়া। কারণ জিডিএস যেহেতু একটি এমটিএস এর থেকেও লোয়ার ক্যাটাগরি একটি পোস্ট, সেখানে আবেদন করার জন্য ক্লাস 12 যোগ্যতার কোনো মানেই হয় না। তো তোমরা কমেন্ট সেকশনে বলবে এটা ক্লাস 12 যোগ্যতা রাখা উচিত না উচিত না। আমার মতে ক্লাস 10 রেখে বাকি যে প্রসেসগুলো আছে বা বাকি যে নিয়মগুলো নিয়ে আসা হয়েছে সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করে খুব ভালো এবং খুব স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া যাতে করা হয়, সেই ব্যাপারে জন্য যে রুলসগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো প্রত্যেকটা ঠিক আছে। তো তোমরা বাদ বাকি তোমাদের মধ্যে যদি কিছু কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো জিডিএস এর তরফ থেকে যে নতুন নিয়মগুলো নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ যেগুলো তোমাদের ইমপ্লিমেন্টেশন করানোর জন্য বলা হয়েছে, সেই ব্যাপারে তোমাদের যদি আরো কিছু বক্তব্য থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে মেনশন করবে। আর অল ইন্ডিয়া গ্রামীণ ডাকসেবক ইউনিয়নের তরফ থেকে জিডিএস রিক্রুটমেন্টের জন্য যে প্রপোজালগুলো নিয়ে আসা হয়েছিল তার বিস্তারিত আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। বাদ বাকি সমস্ত বক্তব্য তোমরা কমেন্ট সেকশনে জানাবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবে। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।